ভৌতিক কিন্তু বাস্তব। Here the stories begin after dark and end in the deepest corner of your soul. ওয়েলকাম ব্যাক সবাইকে। আপনারা শুনছেন ভৌতিক কিন্তু বাস্তবের থার্ড এপিসোড। আজকে যেই গল্পটি আমাদের কাছে আছে সেটা একটি অভিশপ্ত আয়নার নেই। তা বেশি কথা না বাড়িয়ে সোজা গল্পের দিকে যাওয়া যায়। আমার নাম সৌমিক, বয়স 26, পেশায় একজন সাংবাদিক। কলকাতায় এক নামী নিউজ পোর্টালে ক্রাইম বিট কভার করতাম। নিউজ পোর্টালটার নামটা আমি উল্লেখ করলাম না প্রাইভেসির খাতিরে। আমার কাজ প্রতিদিনই আলাদা, কখনো খুন, কখনো আত্মহত্যা, আবার কখনো গায়েব হয়ে যাওয়া কেউ। কলকাতা শহরের সব অদ্ভুত আর ভয়ের গল্প যেন আমার জীবন জুড়ে আছে। তবে জীবনের যে ভয়টা আমি কখনো পাইনি সেটা একটি অভিশপ্ত কেসের জন্য এসেছিল, বসিরহাটের দত্তবাড়ি নিয়ে। 2023 সালের সেপ্টেম্বর। সম্পাদক অরিন্দম দা আমাকে একদিন ডেকে বললেন, সৌমিক, তুই একটু বসিরহাট যাবি? একটা পুরনো জমিদার বাড়ির কেস রিওপেন হয়েছে। পুলিশ বলছে আত্মহত্যা, কিন্তু পরিবারের লোকের মতে এটা কোনো আত্মহত্যা না, অদ্ভুত কিছু। আমি হেসে বললাম, আর একটা হরর কেস? অরিন্দম দা বলল, হরর তো জানি তুই পছন্দ করিস, তবে এবার কিন্তু একটু সাবধানে। দত্তবাড়ির ইতিহাস অদ্ভুত। সেখানে একাধিক মৃত্যু ঘটেছে, সবাই একই ঘরে মরেছে, একই পদ্ধতিতে। আমি রাজি হয়ে গেলাম। হরর আমার পুরনো প্রেম। পরদিন ভোরে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনের জানলা দিয়ে শহরের কুয়াশা মাখা বহুলটাকে দেখছিলাম আর ভাবছিলাম এই যাত্রা কেমন হতে চলেছে। সেখানে পৌঁছালাম দুপুরের 3টে নাগাদ। এক বিশাল বাড়ি, লাল ইটের ঘর, দেয়ালে আগাছা আর ফাটল, আর একরকম নিস্তবতা। সামনে একটি মধ্যবয়স্ক লোক এসে দাঁড়ালো, রুদ্রদীপদা। চোখে ক্লান্তি, গলায় হতাশা, আর আমাকে বলল, আপনি যদি ভূতে বিশ্বাস নাও করেন, আমার দিদির ঘরটায় এক রাত থাকলেই বুঝবেন এখানে কিছু একটা আছে। আমি হেসে বললাম, আমি ভূতে বিশ্বাস করি না, তবে সত্য খুঁজতে এসেছি। তিনি কিছুই না বলে আমাকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। ঘরগুলি যেন নিস্তব্ধে চিৎকার করছে। বাড়িটা একসময় জমিদার বাড়ি ছিল, কিন্তু সময়ের সাথে সাথে শূন্য হতে থাকে ঘরগুলি, মানুষগুলো এবং স্মৃতিগুলো। রুদ্রদ্বীপের দিদি অমৃতা মারা যান ঠিক এই বাড়ির চতুর্থ ঘরে। সেই ঘরটি এখন বন্ধ থাকে, কিন্তু মাঝে মধ্যে নাকি আপনা আপ খুলে যায়। রুদ্রদীপদা সেটা বলল। বাড়ির ভেতরে ঢুকে প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা একটি বিরাট হলঘর। মেঝেতে পুরনো মোজাক, ছাদের থেকে নেমে আসছে ঝাড়বাতি, আর ঘরের কোণে পড়ে থাকা কিছু কাঠের ফার্নিচার। একটা নিস্তব্ধ ভয় যেন বাতাসে ছড়িয়েছিল পুরো বাড়িটার ভেতরে। আমি ব্যাগ রাখার পর রুদ্রদীপদা বলল, আপনি চাইলে ঘুরে দেখতে পারেন, কিন্তু দিদির ঘরটা খুলবেন না। এক প্রকার মানসিক প্রস্তুতি না থাকলে কেউ ওই ঘরে বেশিক্ষণ থাকতে পারেন। আমি বললাম, ওই ঘরেই তো ঘটনাটি ঘটেছিল, তাই না? তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ, রাত 3টে নাগাদ দিদি সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তবে? আমি চমকে বললাম, তবে? তার আগের রাতগুলিতে দিদি বলতেন কেউ তাকে ডাকছে, আয়নার ভেতরে কেউ দাঁড়িয়ে আছে, কেউ হেঁটে যাচ্ছে ছাদের ওপর থেকে। এই কথা শোনার পর আমার মধ্যে একটা অদ্ভুত কৌতূহল তৈরি হলো। রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার ঘরে ফিরে গেলাম। দোতলার করিডরটা ছিল অন্ধকার। চারিদিক থেকে ভেসে আসছিল পুকুরের হালকা ঘেউ ঘেউ। গ্রামের সেই রাতের নিস্তবতা যেন আরও গভীর হয়ে উঠছিল। ঘুমানোর চেষ্টা করছিলাম। হঠাৎ অমৃতার ঘরের দরজা থেকে আসা একটি আওয়াজ। আমি উঠে দাঁড়ালাম, টর্চ জ্বালিয়ে করিডরে বেরালাম। দরজাটা যেমন তালাবন্ধ ছিল তেমনই আছে, কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম ভেতরে কেউ হাঁটছে। আমি দরজার কাছে গিয়ে দরজায় কান লাগালাম। হঠাৎ একটা ফিসফিসে কণ্ঠস্বর, সৌমিক। আমি আতঙ্কে পেছনে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই। আমি দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনতে লাগলাম, কিন্তু আর কিছুই শোনা গেল না। আমি পরদিন সকালে উঠে ল্যাপটপে আগের রাতের অডিও রেকর্ডিং প্লে করলাম।
আমি আগেই রেকর্ডিং অন করে ঘুমাতে গিয়েছিলাম অভ্যাস অনুযায়ী। রাত 3:17 একটা স্পষ্ট শব্দ পাওয়া গেল। ঘরে এসো সৌমিক। আমি ঠান্ডা হয়ে গেলাম। রেকর্ডিংয়ের আওয়াজ স্পষ্ট, নারীর কণ্ঠ, কিন্তু আমি তো সেই সময় ঘুমিয়েছিলাম। আমি তখন ঠিক করলাম তদন্ত চালিয়ে যাব, আর আমাকে সাহায্য করতে পারে একমাত্র মানুষ ঝর্ণাদি, বাড়ির পুরনো কাজের লোক। ঝর্ণাদি সকালে রান্না করতে এসেছিলেন। আমি চুপিসারে নিচে নেমে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি দত্তবাড়ির কতদিন কাজ করছেন? তিনি বললেন, গত 40 বছর। অমৃতা আর রুদ্রদীপকে ছোট থেকে নাকি বড় হতে দেখছেন, কিন্তু তিনি বললেন যেই ঘরটার সামনে আমি রাত কাটিয়েছি ওটা নাকি একটা ঘর না, ওটা নাকি একটা ফাঁদ। আমি অবাক হয়ে গেলাম। ফাঁদ মানে? তিনি বললেন, অমৃতাদি মরে যাওয়ার পরই যেই ওই ঘরের সামনে থেকেছে সে অসুস্থ হয়ে পড়েছে, বা স্বপ্নে একটা কথা শুনেছে। ঘরে এসো, আয়নায় তাকাও। আমি তখনই স্থির করলাম, আজ রাতে আমি অমৃতার ঘরের তালা খুলব। আমাকে সত্যি জানতেই হবে। রাত্রি 12টা, সকলেই ঘুমিয়ে পড়েছে। আমি পকেটে গোপনে রাখা চাবিগুলো নিয়ে দোতলার করিডরে এলাম। তালা খুললাম। ঘরটা খুলতেই একটা কনকনে ঠান্ডা হাওয়া এসে মুখে লাগলো। ঘর পুরো অন্ধকার, কেবল জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় আয়নাটা ঝকঝক করেছে। ঘরে পা দিয়েই আমার মনে হলো কেউ একজন আমার কাঁধে নিঃশ্বাস ফেলেছে। আমি আয়নার সামনে গেলাম। তখনই আয়নার ভিতরে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পেলাম না, বরং এক নারী মুখ, চোখ দুটো কালো, মুখে একটা হাসি। আর সেই মুহূর্তে আমার কানে একটা কণ্ঠস্বর, এসো সৌমিক, এবার তোমার পালা। আমি আয়নার সামনে এক দৃষ্টি তাকিয়েছিলাম। আয়নার ভিতরে যে মুখটি ছিল সেটা আমার নয়, একটা নারী মুখ, যার চোখ দুটো যেন গভীর শূন্যতায় ডুবে আছে। মুখে একটা হালকা হাসি, কিন্তু সেই হাসির ভিতরেও যেন হাজারটা কান্না লুকিয়ে আছে। হঠাৎ আয়নাটার গা দিয়ে একটা ফাটল গজিয়ে উঠল, যেন ভেতর থেকে কেউ ধাক্কা মারছে। একটা অদৃশ্য ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঘুরতে লাগলো। আমার গলা শুকিয়ে এলো, শরীর জমে আসছিল। তখনই ঘরের এক কোণে রাখা একটি পুরনো কাঠের আলমারি, তার ভেতর থেকে একটা শব্দ এলো। আমি ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেলাম। খুললাম আলমারির আগে। ভেতরে কয়েকটি পুরনো বই আর কাগজপত্র। তার মাঝে একটা ছিল অমৃতার ডায়েরি। ডায়েরির নাম অমৃতার ডায়েরি, অন্ধকারের প্রথম খোঁজ। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিছু জায়গা অস্পষ্ট, কিন্তু আমি যে অংশটা পড়তে পারলাম তা ছিল অপার্থিব। 21শে জুলাই 2021। আজ রাতে আবার সেই স্বপ্নটা দেখলাম। আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম না। একটা মুখ, ঠিক আমার মতন, কিন্তু আমি নয়। সে আমাকে বলে, তোমার ভিতরে আমি ঢুকবো, আমার জায়গাটা আমি ফিরে পেতে এসেছি। কে সে? আমি পাগল হয়ে যাচ্ছি। আর একটা পাতায় লেখা ছিল 5 অগস্ট 2021। আমি বুঝতে পারছি এটা কোনো মানসিক সমস্যা নয়। আমার ঘরের আয়নাটা যেন একটা পথ, কোথাও যাবার দরজা। আমার দাদু বলতেন আমাদের পূর্বপুরুষরা কিছু গোপন রীতিতে বিশ্বাস করতে। আয়নার রীতি, ঈশ্বর দর্শনের পথ, আত্মার বন্ধন। দিদিমার আমলের একটা পুরনো বইতে সেই রীতির উল্লেখ আছে। খুঁজে বার করতেই হবে। আমি থমকে গেলাম। একটা আয়নার রীতি, আত্মার বন্ধন, তাহলে কি অমৃতা একা ছিল না? পরদিন সকালে আমি রুদ্রদীপদাকে ডায়েরিটা দেখালাম। তিনি বললেন, এটা আমি জানতাম না, তবে দাদুর ঘরের এক কোণায় একটা পুরনো কাঠের ট্রাঙ্ক আছে, তাতে হয়তো কিছু পাওয়া যেতে পারে। আমি তৎক্ষণাৎ সেই ঘরেই যাই। ট্রাঙ্ক খুলতেই ধুলোর যেন ঢেকুর উঠল। ভেতরে একটা মোটা চামড়ার বই, হাতে লেখা ইংরেজি, পুরনো রোমান লিপি, রিচুয়ালস অফ মিরর হাউস 1893। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল,
Those who see themselves in the mirror of blood do not see their reflection, but the one who awaits to return. বইটা একটা নির্দিষ্ট আয়নাকে ঘিরে রচিত, যেটা একসময় দত্ত পরিবারের পূর্বপুরুষ এক তান্ত্রিক পুরোহিতের থেকে পেয়েছে। এবার এই আয়নাটা নাকি আত্মা ধরে রাখতে পারে। আর ঠিক রাত 3:17 আয়নাটা জাগে, ঠিক যে সময় আমি অমৃতার ঘরে কণ্ঠস্বর শুনলাম। আমি তখনই বুঝলাম এই অভিশাপ অমৃতা থেকে শুরু হয়নি, পুরো দত্তবাড়ির রক্তে সেই আয়নার প্রভাব ছড়িয়ে আছে। ডায়েরি আর বই মিলে একটা চিত্র স্পষ্ট হতে লাগলো। আয়নাটা কেবল একটা পথ, যেখান থেকে এক অন্য সত্য বেরাতে যায়। সেই সত্য আয়নার সাহায্যে একজনকে নিজের অধিকার করে নেয়। প্রতিবার সেই ব্যক্তি নিজেকে হারিয়ে ফেলে এবং মৃত্যুর মধ্যে সেই আত্মা নিজেকে ছড়িয়ে অন্য শরীর খোঁজে। এটা একটা চক্র, এবং সেই চক্রে এখন আমার নাম লেখা হয়ে আছে। আমার রাতগুলো বিভীষিকায় কাটতে লাগলো। ঘুমোতে গেলেই দেখি আয়নার ভেতরে দাঁড়িয়ে আছি আমি, কিন্তু আয়নার বাইরে আমি নড়তে পারছি না। এক রাতে ঘুম থেকে উঠে দেখি আমার মুখে লাল দাগ, ঠিক গলায় দড়ির মতো। আমি বুঝলাম, যদি এখান থেকে না যাই তবে এই আয়নার পরবর্তী শিকার হব আমি। অমৃতার মৃত্যুর আগে লেখা ডায়েরির শেষ পৃষ্ঠায় একটা লাইন ছিল, যেটা আমাকে স্তব্ধ করে দিয়েছিল। যদি কেউ আমার মতো আয়নার কাছে বাধা পড়ে যায়, আয়নার নিচে তাকিয়েও ওখানেই আছে সে। ওটা শুধু কাজ নয়, ওটা একটা মুখোশ, খেলার অপেক্ষায়। রাত্রিবেলা একা সেই ঘরে গিয়ে আবার আয়নার সামনে দাঁড়ালাম। টর্চের আলোতে আয়নার ফ্রেমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। কাঠের কারুকাজের ফাঁকে একটা ছোট্ট গোপন ছিদ্র দেখতে পেলাম। ওখানে একটা সরুপি বসানো ছিল। টানতেই আয়নাটার নিচে একটা গোপন দড়ি খোলা দরজা খুলে গেল। ভেতরটা যেন একটা ছোট্ট বেসমেন্ট, মাটির ঘর। নিচে নেমে যেতে হয়। রাত তখন 3:11। আমি বুক বাঁধা নিয়ে নামতে লাগলাম। ভেতরটা ছিল নিস্তব্ধ, কেবল দেয়ালের সঙ্গে সঙ্গে চলা কুয়াশা আর একটা সোদা গন্ধ। ঘরের এক কোণে জ্বলেছিল একটা ধূপকাঠি, কিন্তু কেউ সেখানে থাকতেই পারে না। দেয়ালে অনেকগুলি প্রতিচ্ছবি আঁকা। মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো ছবিতেই আয়নার ভিতর ওই মানুষটির প্রতিচ্ছবি নেই। বরং সেখানে ছিল একটা অন্ধকার মুখ, চোখহীন ছায়ার মতন। ঘরের একেবারে ভিতরে ছিল একটা বড় আয়না। এটা সেই আয়না নয়, এটা অনেক পুরনো। আয়নার সামনে একটা পুরনো খোলা খাতায় লেখা ছিল, মিরার ইজ নট আ রিফ্লেকশন, ইট ইজ আ গেট আ সোল ক্যান নট পাস থ্রু আনলেস ইট রিপ্লেস অ্যানাদার। ওয়ান মাস্ট ডাই, ওয়ান মাস্ট এন্ড। আমি তখনই বুঝলাম অমৃতা আত্মহত্যা করেনি। তিনি ভিতরে আটকে গেছে। তার শরীরটা নিয়েছিল কেউ বা কিছু, আর এবার সে আমাকে চায়। ঠিক তখনই আয়নার ভেতর আলো বদলে যেতে লাগলো। আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না, বরং একজন অন্ধকার ছায়া উঠে আসছে। একটা অস্পষ্ট মুখ, কাঁপতে থাকা ঠোঁট, কালো রক্ত গড়িয়ে পড়ছে, চোখের ভিতর আগুনের মতন লাল চোখ। সে বলল, তুমি এসো, তুমি আমার উত্তরসূরি, এবার তুমি যাবে, আমি ফিরব। আমি বললাম, তুমি কে? সে হেসে বলল, আমি সেই আত্মা যাকে বন্দি করেছিল তোমার পূর্বপুরুষ 1893 সালের পূর্ণিমার রাতে। আমি ছিলাম একজন দেবী সাধক, কিন্তু ভুল রীতিতে ডাকা সেই আত্মা যাকে আয়নায় বন্দি করা হয়েছিল। তোমার রক্তে আমার দরজা খুলেছে, তুমি আর আমি এখন একসঙ্গে হব। আমি বুঝলাম এই আত্মা সেই মিরর রিচুয়ালের ফল, আর ওর মুক্তি মানেই আমার মৃত্যু। আমার ঘড়িতে তখন 3:16 বাজে। আমি পেছনে ঘুরতেই দেখলাম রুদ্রদীপ দাঁড়িয়ে আছে। তিনি ফিসফিস করে বললেন, তুমিও শুনছো তাই না? আমি বললাম, তুমি জানো এই জায়গাটা সম্পর্কে?
তিনি মাথা নিচু করে বললেন, জানি, কারণ আমার মাও এই আয়নার কাছেই মারা গিয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম অমৃতা হয়তো মানসিকভাবে দুর্বল ছিল। এখন বুঝতে পারছি ও নিজেকে বাঁচানোর হয়তো অনেক যুদ্ধ করেছিল। আমি তাকে বললাম, এই আয়না নষ্ট করতে হবে। ও যতদিন থাকবে চক্র চলতেই থাকবে। রুদ্রদীপদা কাঁপা কাঁপা গলায় বললেন, তবে আয়নাটাকে ভাঙলেই যদি ওই আত্মাটা মুক্তি হয়ে যায়। আমি থমকে গেলাম। তবু আমার কাছে এখন কোনো বিকল্প নেই। আমার কাছে সেই খোলা খাতায় লেখা শেষ বাক্যটি ছিল সংকেত, অনলি ফায়ার ক্যান ব্রেক দ্য বোন্ড, দ্য ব্লাড মাস্ট বার্ন। আমি রুমাল দিয়ে নিজের হাত কেটে কিছু রক্ত দিলাম আয়নার ওপর। তারপর নিজের পকেট থেকে লাইটার বের করে আগুন ধরালাম। এক অদ্ভুত চিৎকারে আয়নার ভেতর ছায়াটা কেঁপে উঠল। পুরো ঘর ঘিরে আগুনের আলো। রুদ্রদীপ আমার পাশে দাঁড়িয়ে আয়নার ফ্রেমটা ভেঙে দিতে লাগলো। আয়নাটা এক ঝটকায় বিস্ফোরিত হয়ে গেল। ধোঁয়া, কাচের টুকরো আর সেই কণ্ঠস্বর চিৎকার করে হারিয়ে গেল। তখনই বাইরের ঘড়িতে বাজলো 3:17। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। পরদিন সকাল 6টা। আমি দত্তবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। পুরো বাড়িটা এখন কেমন যেন নিস্তব্ধ, কিন্তু এক ধরনের হালকা বাতাস বয়ে যাচ্ছে। রুদ্রদীপ আমার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি ওকে মুক্তি করেছো, না হয় নিজেকে বাঁচিয়েছো জানি না, কিন্তু আজ এত বছর পর আমি ঘুমোতে পারবো। আমি হেসে বললাম, আমি ঘুমাতে পারবো কি না জানি না, কারণ আমি জানি আয়নাটা ভেঙেছে, কিন্তু যা ছিল ওর মধ্যে সেটা কি নষ্ট হয়েছে? তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমার চোখ তখন একটু দূরে রাখা গাড়ির আয়নায় গেল। আমার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না, শুধু একটা ছায়া দাঁড়িয়ে রইল, মুখে সেই হালকা হাসি, কিন্তু ছায়াটা আমার ছায়া না। ঘটনার পর কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। রুদ্রদীপ দত্তবাড়ি ছেড়ে শহরে ফিরে গেছে। আমি ওখানেই থেকেছি আরও কয়েকটা দিন, কেবল একটা প্রশ্নের উত্তর খুঁজতে, আমার প্রতিচ্ছবি কেন ফিরে তাকায় না। প্রথম দিন ভেবেছিলাম হয়তো মানসিক ট্রমা। দ্বিতীয় দিন আমি ফোনে ক্যামেরা অন করে সামনে দাঁড়ালাম। স্ক্রিনে যা দেখলাম তাতে আমার হাত কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করেছিলাম, কিন্তু স্ক্রিনে আমার প্রতিচ্ছবি চোখ খুলে রেখেছিল এবং সে অদ্ভুতভাবে হাসছিল। 3 দিন পর গ্রামের পুলিশ স্টেশন থেকে একজন ইন্সপেক্টর আসেন, ইন্সপেক্টর অমলেশ ঘোষ। তিনি জানান, তুমি যে রাতে দত্তবাড়ির ঘরে আগুন লাগিয়েছিলে তার কিছুক্ষণ পর এক বৃদ্ধর নিথর দেহ পাওয়া গেছে, যিনি কোনো কিছুর থেকে পালাতে গিয়ে হঠাৎ মারা যায়। আমার বুক ফরফর করতে থাকে। আর হ্যাঁ, ইন্সপেক্টর বললেন, অমৃতা দত্তের মৃত্যুর সময়কার পোস্টমর্টম রিপোর্টে নাকি কিছু অদ্ভুত দাগ ছিল, যেগুলো আত্মহত্যার নয়, বরং দেহের ভিতর থেকে আসা চাপ, যেন কেউ ওর দেহ দখল করতে চাইছিল। আমি কিছু বললাম না। তিনি আরও বললেন, তুমি নিশ্চিত তো ওই আয়নাটা ভেঙে দিয়েছিলে? আমি ধীরে মাথা নাড়ি। এক রাতে ঘুম ভেঙে দেখি আমি বিছানায় নেই। আমি আয়নার সামনে দাঁড়িয়ে, ঘরের দরজা বন্ধ, কপারটাও লাগানো। আমার মুখে একটা গুনগুন কি গান ঠিক বোঝা যায় না, তবে সেটা অমৃতার ডায়েরিতে লেখা শেষ দিনের লাইন। ইয়াদা, শুধু রাত নয়, ও যে আমার আয়ও নিয়েছে। আমি নিজেই কাঁপছিলাম। প্রতিদিন সকালে আয়নার গায়ে লেখা দেখলাম, সে ফিরে এসেছে। আমি ফের রুদ্রদীপের কাছে যাই। সে জানায়, তার দাদুর সময়কার এক মানচিত্রে দত্তবাড়ির আশেপাশে একটা গোপন শ্মশানের চিত্র ছিল, যেটা দত্ত তন্ত্র মন্দির নামে পরিচিত ছিল। ওখানে একবার এক সাধক আত্মাহুতি দিয়ে এক প্রেতাত্মাকে আয়নায় আবদ্ধ করে। এই শ্মশানের নিচেই ছিল সেই আয়না তৈরির আসল জায়গা, মূল কেন্দ্র। আমরা সিদ্ধান্ত নিই, যত কিছুই হোক শেষ করতে হবে আসল উৎকেশ। রাত্রি তখন 2টো বাজে, চাঁদ আকাশে নেই, অমাবস্যার রাত। আমরা অন্ধকারের মধ্যে দিয়ে সেই তন্ত্রমন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পাই। ভিতরে প্রবেশ করতেই আমাদের গা ভারী হয়ে আসে। মাটির নিচে একটা খোলা সিঁড়ি, যার নিচে অন্ধকার,
সেখানে একটা সেখানে একটা দরজা। দরজা খুলতেই দেখি গর্তের ভিতর রাখা আর একটি আয়না, একেবারে কালো কাচের মতো। এই আয়নাই সেই মূল আয়না যেখানে প্রথম আত্মাটিকে অবদ্ধ করা হয়েছিল। রুদ্রদীপ বলল, তুমি জানো তো ও তোমাকে ছাড়বে না। তুমি ওর শরীর, এখন শুধু আয়না ভাঙলে চলবে না, তোমাকেও যেতে হবে। আমি ধীরে মাথা নাড়ি। আমি জানতাম এই আয়না ভাঙার মানে আমিও মরে যাব। আমি নিজের হাতে আগুন ধরিয়ে ফেলি সেই আয়নার সামনে, সঙ্গে নিজের রক্ত। সেই পুরনো রিচুয়ালসের মতো মন্ত্র উচ্চারণ করি। আত্মার পথ বন্ধ হোক, প্রতিচ্ছবি হারক মুখ, রক্ত আগুনে মিশুক, আমি ফিরব না। আয়নার ভিতর সেই ছায়া আর একবার হাত বাড়ায়, তবে এবার আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। ধীরে ধীরে আগুনে আমি পুড়ে যেতে থাকি, চোখের ভেতর ছায়া জ্বলে যায়। পরদিন সকালে রুদ্রদীপ দাঁড়িয়ে আছেন দত্তবাড়ির সামনে, পেছনে পুলিশ, কিছু সাংবাদিক। ঘোষণা হয়, এক যুবক নিজের জীবন দিয়ে এক আত্মাকে শেষ করলেন। তার আত্মহুতি ছাড়া এই আয়নার অভিশাপ থামত না। আকাশে সূর্য উঠেছে, কিন্তু সেই ভিড়ের মাঝে হঠাৎ এক শিশু ছেলেকে দেখে সবাই চমকে যায়। সে দাঁড়িয়ে আছে আয়নার ভাঙা টুকরোর সামনে। হঠাৎ তার ঠোঁট একপাশে বাঁকিয়ে আসে, আয়নায় প্রতিচ্ছবি নেই। এই গল্পের শেষ সব প্রশ্নের উত্তর মিলল না, কারণ অতল অন্ধকার শুধু এক গল্প নয়, এক চক্র, যা শেষ হয় আবার শুরু হয়। তুমি আয়নায় তাকাও, ও যদি না তাকায় তবে মনে রেখো কেউ হয়তো তোমার হয়ে ফিরতে চায়।